হ্যালো সবাইকে, স্বাগতম আজকের ক্লাসে। আগামী 18ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা। তারই একটি সলিড প্রিপারেশনের লক্ষ্যে ম্যাক 15 ব্যাচ কর্তৃক একটি ফ্রি কোর্স লঞ্চ করা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আজকের ম্যাথ ক্লাস নিয়ে এসেছি আমি তোমাদের সাথে আছি তন্ময় সাহা, পড়ালেখা করছি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপল ই ডিপার্টমেন্টে। তো শুরু করা যাক আজকের ক্লাস। এখানে দেখতে পাচ্ছ দুইটা স্ক্রিনশট রয়েছে। এই স্ক্রিনশটগুলো আসলে কিসের? আমাদের এই প্রিপারেশনের যে ফ্রি কোর্সটা লঞ্চ করা হয়েছিল তার একটি ধারাবাহিকতা বজায় রাখার জন্য ক্লাসগুলো যাতে একসাথে থাকে এবং তোমাদের নিয়ে যাতে আমরা একটা কমিউনিটি বিল্ড করে প্রিপেয়ার করতে পারি, তার জন্যই খোলা হয়েছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি ফেসবুক পেজ। দুইটার স্ক্রিনশটই এখানে রয়েছে এবং এই দুইটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ক্যাপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিবে এবং এই ক্লাসের ফুল যে স্লাইডটা থাকবে ওইটাও আমরা লিঙ্কে দিয়ে দিব। সো চেক ইট আউট। চলো আজকের ফার্স্ট ম্যাথ শুরু করি। ফার্স্ট ম্যাথটা আসলে ম্যাট্রিক্সের খুবই বেসিক একটা ম্যাথ। তো এই ম্যাথটা যদি আমরা একটু পড়ি, একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে 2x2, এর বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলা হয়েছে আসলে। কিন্তু তুমি যদি একটা রুলস জেনে থাকো, মনে করো একটি ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, এটার যদি বলে ইনভার্স ম্যাট্রিক্সটা কি, আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা তুমি নির্ণয় করতে গেলে এখানে যেই ফার্স্ট ভুক্তিটা থাকবে ওইটা ফোর্থে চলে যাবে এবং এই ডি নাম্বারে যে ভুক্তিটা থাকবে সেটা এর জায়গায় চলে আসবে এবং সি আর ডি যে ভুক্তিটা রয়েছে এই দুইটা ভুক্তির জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। চিহ্নটা চেঞ্জ করে দিলেই আসলে এই ম্যাট্রিক্সটার একটি ইনভার্স ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। সো এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ভুক্তি হচ্ছে 4 -1 -3 1। এটার যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে চাই তাহলে এই দুইটার জায়গাটা পরিবর্তন করে দিই 1 আর নিচে আসবে 4। আর যদি এই দুইটার আমরা সাইনটা চেঞ্জ করে দিই, -3 হয়ে যাবে +3 এবং -1টা +1। সো 1 1 3 4, দ্যাটস দ্য রাইট আনসার। নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের ম্যাট্রিক্স নিয়েই আরেকটি কোশ্চেন রয়েছে। বলা হয়েছে কে এর মান কোন মানের জন্য আসলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান সমান জিরো ধরা হয় সেটি হচ্ছে আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে তুমি যদি এই ম্যাট্রিক্সের দিকে তাকাও, এই রোতে চিন্তা করলে দুইটা জিরো রয়েছে, সেক্ষেত্রে এই দুইটা জিরো যখন আমরা ধরে নির্ণয় করার চেষ্টা করব তখন অটোমেটিকলি দুইটা পার্ট চলে যাবে। সো আমরা শুধু 2কে চিন্তা করে যদি নির্ণয় করার চেষ্টা করি, 2 ইন্টু এই দুইটা গুণ হবে 2k মাইনাস হবে 8। যেহেতু নির্ণায়কের মানটা 0 তাই 0 ধরলাম। 2k আসে 8, k এর মানটা আসতেছে কত? 8, k এর মানটা আসতেছে 4। তো বি হচ্ছে সঠিক উত্তর। তো ম্যাট্রিক্সের আশা করি দুইটা কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা যদি একটু সরলরেখায় সুইচ করি, সরলরেখায় দুইটা সরলরেখার মধ্যে আসলে কোণ নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু আমরা যদি দুইটা সরলরেখাকে একটু মানে সহজভাবে চিন্তা করি তাহলে কিন্তু এই কোণ নির্ণয় করাটা খুবই সহজ হয়ে যাবে। সেখানে আমরা কনসেপ্টটা ইউজ করব হচ্ছে ঢালের কনসেপ্ট। তো সরলরেখার যদি এই কোশ্চেনটা তোমরা খেয়াল করো, প্রথম সমীকরণটা রয়েছে y=k। তো আমরা যদি চিত্রটা আঁকি, y=k এর চিত্র এরকম হওয়া উচিত যে আমরা জানি y=a সমান আসলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তো কেটা যেহেতু একটা কনস্ট্যান্ট, সো y=k এর সমীকরণ এটা হতে পারে। এবং নেক্সট যে সমীকরণটা রয়েছে এই সরলরেখার আসলে আমরা দিকটা কিন্তু জানি না। আমরা যদি জাস্ট ধরি আপাতত y - x - 5 = 0, বলছে যে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী যে কোণটা এটা নির্ণয় করতে বলছে। তো এটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা? যেহেতু এটা x অক্ষের সমান্তরাল রয়েছে, যদি আমরা এইটার কোণ নির্ণয় করতে পারি x অক্ষের সাপেক্ষে, তাহলেই আমরা এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। তো
একটা রেখার এক্স অক্ষের সাপেক্ষে কোণ কিভাবে নির্ণয় করতে হয়, ওইখানে আমরা ইউজ করব ঢালের কনসেপ্ট। ঢাল ইকুয়াল আমরা কি জানি, যদি এই সরলরেখাটা ঢাল নির্ণয় করো, আচ্ছা এভাবে না করে আমরা একটু ইজিয়েস্ট ওয়েতে যাই। সমীকরণটা এরকম ছিল y is equal to x plus 5, সো y is equal to mx plus c। যদি কনসেপ্টটা দেখো তাহলে এখানে ঢালের মান হচ্ছে 1, ঢালের মান 1 যদি হয় তা m সমান হচ্ছে 1, আর m এর পরিবর্তে আমরা লিখতে পারি tan থিটা। এই থিটাটাই কিন্তু আসলে x অক্ষের সাপেক্ষে একটা সরলরেখার যে কোণটা তাকে সেটাকে বোঝায়। তো tan থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, 1 এর জায়গায় আমরা tan 45 লিখতেই পারি। দেন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো দেখতে পারলাম খুবই সহজে নির্ণীত হয়ে গেছে, আনসার হবে এ। এটা কিন্তু আমাদের 2022 সালের কোশ্চেনে আসা একটি সরলরেখা কনসেপ্টের কোশ্চেন। এবার আর সরলরেখার আরেকটি কোশ্চেন যদি দেখি, একটা সমীকরণ দিচ্ছে, সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আসলে আমাদের কি লাগবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। ওয়েগুলোর মধ্যে আমরা সবচেয়ে সহজ যে ওয়েটা, সবচেয়ে ছোটো করে, কারণ আমাদের হাতে সময় খুবই কম থাকে, এমসিকিউ সলভের ক্ষেত্রে সময়ের কথা চিন্তা করে আমরা ছোট একটা উপায় দেখব কীভাবে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। আগে আমরা চিত্র আঁকার চেষ্টা করি। যদি এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, তো এই সমীকরণটা আমরা ধরে নিলাম, যেহেতু বলছে যে উভয় অক্ষকে ছেদ করছে, উভয় অক্ষের সাথে গঠিত ত্রিভুজ, তাহলে যদি ত্রিভুজটা হয় এটা, তাহলে আমাদের আসলে কি নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে কোন বিন্দুতে এক্স অক্ষকে এই রেখাটা ছেদ করেছিল এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। এই দুইটা বিন্দু যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই মেবি আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তো এই দুইটা বিন্দু নির্ণয় করার আসলে উপায়টা কি, উপায়টা হচ্ছে এই সমীকরণে আমি যদি ওয়াই এর মানটা 0 ধরি তখন আমরা এই বিন্দুটা পাবো। এই সমীকরণে ওয়াই এর মান তুমি 0 বসাও, 3x is equal to 12, দেন x is equal to 4 আসে। তো এই বিন্দুটা আমরা কত নির্ণয় করলাম, x এর মান তো 4 আর y এর মান হবে 0, কারণ x অক্ষের উপর y এর মান 0ই হবে স্বাভাবিক। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা এই সমীকরণে আবার x এর মানটা 0 বসাই তাহলে y এর মানটা আসতেছে 12, দেন এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটা আসতেছে তোমার 0 আর হচ্ছে 12। তাহলে এক্স অক্ষকে রেখাটি ছেদ করতেছে 4 ঘর দূরে এবং ওয়াই অক্ষকে ছেদ করতেছে 12 ঘর দূরে। তাহলে আমরা যদি চিন্তা করি একটা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তো এটা হচ্ছে তার ভূমি এবং এটা হচ্ছে তার লম্ব। তো আমরা তো ছোটোবেলা থেকে একটা সূত্র শিখছি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি কত, ভূমি এটুকের মান তো 4 আর এটুকের মান 12, 4 ইন্টু 12, 2 12 দুগুণে 24, তাও এটা হচ্ছে আনসার। তো খুব সহজেই নির্ণয় করা যায় আসলে যদি একটু চিন্তা করো। সরলরেখার নেক্সট কোশ্চেন আসছি, y is equal to 3 সরলরেখার উপর লম্ব এবং 3,5 বিন্দুগামী সরলরেখার সমীকরণটি নির্ণয় করতে বলছে। তো এই সমীকরণটি নির্ণয় করা কিন্তু ইজিয়েস্ট অনেকগুলো ওয়ে ছিল, কিন্তু শর্টকাট ওয়েটা আসলে যাওয়া উচিত না, অনেকে মনে রাখতে পারে না, তাই একটু ভাঙেই লিখি। কোনো সমীকরণ দেওয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণটা আমরা আসলে কিভাবে লিখতাম, যদি থাকতো ax প্লাস by ইজ ইকুয়াল টু c, তো এটা লম্ব রেখার সমীকরণটা হতো, এটা লম্ব রেখার সমীকরণটা এরকম হতো, bx যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করলে হয় আর কি, y এর চিহ্নটা যদি আমরা পরিবর্তন করি মাইনাস দিয়ে দিই এবং ay, তাহলে দেখো ঘটনাটা কী হইলো যে এক্স এর সহগ চলে গেছে ওয়াই এর সহগ হয়ে আর ওয়াই এর সহগ আসছে এক্স এর সহগ হয়ে, দেন ইজিক্যাল টু আমরা কে ধরি, কে একটা কনস্ট্যান্ট, পরে এই কনস্ট্যান্টের মান আমরা বাইর করতে পারবো। সো এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে সমীকরণ আছে ওয়াই ইজিক্যাল টু 3। তো ওয়াই ইজিক্যাল টু 3 বলতে তোমরা কী বুঝতেছো, এক্স কিন্তু অবশ্যই আছে এবং তার সহগ হিসাবে আছে হচ্ছে 0 প্লাস ওয়াই, তার সহগ আছে ওয়াই 1 ইজিক্যাল টু 3। দেন আমরা যদি একটু এই নিয়মটা ফলো করি, লম্বরেখার সমীকরণটা কি হবে,
জিরো চলে যাবে ওয়াইয়ের সাথে, তো ওয়াই ভ্যানিশ, এক্স ইজিক্যাল টু কে হবে। এখন এই কে এর মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? এই বিন্দু থেকে নির্ণয় করব। আমরা যদি বলি যে এই রেখাটি 3,5 বিন্দুগামী হয়, তাহলে যদি আমরা দেখি একটু 3,5 বিন্দুগামী যদি হয়, তাহলে এক্স এর মানটা কত বসবে? যেহেতু 3 আছে 3 বসবে, 3 বসাইলে কে এর মান আসতেছে 3। তো আমাদের এইখানে এখন কে এর মানটা তুমি বসায় দাও, তাহলেই তোমার সলভ। এক্স ইজিক্যাল টু কত আসলো? 3। দেখো এই নাম্বার অপশনটাই। তো লম্বরেখার সমীকরণ কিন্তু আমরা অনেকবারই সলভ করছি, অনেক ওয়েতে সলভ করছি। যদি তোমার এই ওয়েটা পছন্দ হয় তুমি এটাই ফলো করো, কারণ আমার মনে হয় যে এক্সাম হলে কম সময়ে এটাতেই করতে পারবা। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে পর্যায়কাল। এটা একটু ট্রিকি কোশ্চেন। এটা কিন্তু অনেক সময় আমাদের একাডেমিকের সিলেবাসে পড়ানো হয় না, কারণ এগুলো হয়তো আসে না এইচএসসিতে। এগুলা যদি একটা ফর্মুলা আছে, এটার একটা ফর্মুলাটা কিছুটা এরকম ছিল, tan টু দি পাওয়ার বি এ এক্স, এরকম কোনো ফাংশন থাকলে এটার পর্যায়কাল, এই যে পর্যায়কাল যে ওয়ার্ডটা ব্যবহার করছে, এটার পর্যায়কাল আসলে বলা হয় পাই বাই এ। এক্সের যেই সহগটা থাকে এ, ওইটাই পায়ের নিচে চলে যায়। তো এইটাই হচ্ছে এই ফাংশনটার পর্যায়কাল। তো দেখো এখানে যদি তুমি ফাংশনটা ফলো করো, এখানে কিন্তু এক্সের সহগ হিসাবে কেউ নেই, তার মানে 1 আছে। তো পায়ের নিচে যদি আমরা 1 বসাই, তো পর্যায়কাল আসতেছে পাই। তাহলে বি নাম্বারটা আনসার। এটা কিন্তু খুবই একটু মানে আনকমন টপিক, তো যদি একটু দেখে রাখো তাহলে আইসাও পড়তে পারে, বলা যায় না, তখন বিপদ থেকে বাঁচা যাবে। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, তো বৃত্তের যদি আমরা একটা কোশ্চেন নেই, কোশ্চেনটাকে দেখতে পাচ্ছ তোমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 81 ইকুয়াল 0 একটা সমীকরণ দেওয়া আছে বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু হলো এত। তো আমরা আগে চিত্র আঁকলে বুঝতে সুবিধা হবে। চিত্র যদি এমন হয়, বৃত্ত আঁকলা, কেন্দ্র জ্যায়ের মধ্যবিন্দুটা কত দেওয়া আছে? -2, 3। তো আসলে এটা কিন্তু ছোটোবেলার পড়াশোনায় যে কোনো বৃত্তের কোনো জ্যা যদি আঁকো, ওইটার মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোজক রেখা ওই জ্যাটার উপর একটি লম্ব। তো আমরা আগে এই বৃত্তের কেন্দ্রটা নির্ণয় করি। কেন্দ্র নির্ণয় করতে গেলে দেখো এক্স স্কোয়ার, আচ্ছা লিখি সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 81। তো এখানে যেহেতু এক্স মাইনাস, একটা সূত্র আছে কিন্তু এরকম যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এটা কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে শিখছো হয়তো, জাস্ট একটু মনে করে দিলাম যে এইচ আর কেটা হচ্ছে কেন্দ্রের ভুজ আর কোটি। তো এটা না লিখি, তাহলে আমরা যদি এই সমীকরণে চিন্তা করি, এইচ আর কে এর মান কিন্তু 0। তো 0 হলে কিন্তু কেন্দ্রের ভুজও 0, কোটিও 0। তো ভুজ আর কোটি যদি আমরা পাই, তাহলে এই রেখাটার ঢাল আমরা প্রথমে নির্ণয় করবো। ঢালটা কত হবে বলতো? প্রথমে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ওয়াই কত? 3 - 0, তা 3 থাকবে শুধু। আর এক্স এর পরিবর্তন হচ্ছে -2 আর 0, তো -2ই থাকবে। তো ঢাল কত পাইছি আমরা? -2 -3/2। এটা পাইছি হচ্ছে কেন্দ্র এবং মধ্যবিন্দু সংযোজক রেখার ঢাল। এই ঢালটার তুমি যদি চিন্তা করো যে এই জ্যাটা যেহেতু এই রেখাটার উপর লম্ব, তাহলে এই লম্ব রেখাটার ঢাল কত হবে? এই ঢালটাকে যদি আমরা এরকম লম্ব রেখার ঢালটা হবে এরকম এম প্রাইম, যদি চিন্তা করো 1/m, এটা না, এটা তো শিখছো হয়তো যে লম্ব রেখার ঢালটা আমরা যেই রেখার উপর লম্ব তার ঢালটা উল্টায় দিয়ে সামনে একটা মাইনাস দিব। যদি এটা উল্টায় দিই 2/3 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেন এটা হবে 2/3। তাহলে আমরা কি এই রেখার ঢাল পাইছি? তো এই রেখার ঢাল হচ্ছে 2/3। দেন আমরা ঢাল পাইছি এবং এই বিন্দুগামী, তাহলে তো সমীকরণ আমরা ইজিলি নির্ণয় করতে পারি ওয়াই মাইনাস কোটি কত? 3 ইজিক্যাল টু m ইন্টু 2/3 ইন্টু এক্স মাইনাস, আর এই ভুজটা যদি যেহেতু মাইনাস, তাহলে প্লাস এক্স প্লাস 2 হয়ে যাবে। তো পুরোটাকে 3 দিয়ে গুণ করো, 3y - 9 ইজিক্যাল টু 2x + 4।
তো সিম্পলিফাই করলে 3y মাইনাস 2x মাইনাস 13। তো এখানে দেখো অপশনের সাথে মিলাই দেখি এক্সটাকে প্লাস রাখছে, তাহলে আমরা এক্সটাকে মানে এটাকে আবার -1 দিয়ে গুণ করতেছে, মানে ওই পাশে নিয়ে যাচ্ছি। 3y প্লাস 13 ইকুয়াল 0। তো এটার সাথে দেখো কোনটা মিলে, আমাদের আনসার হচ্ছে এ নাম্বারটা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক, আমার মনে হয় এটা আসার মতো একটা ম্যাথ। এই ম্যাথটা যদি তুমি এই ওয়েতে করো খুব কম সময় করতে পারবা। তো এই ম্যাথটা তুমি দরকার হলে ভিডিওটা আরেকটু পিছনে টাইনা আরেকবার দেখো, আরেকবার দেখলে তোমার প্র্যাকটিসটা ভালো হবে। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি নিয়ে, ডিফারেন্সিয়েশন একটা ম্যাথ। বলছে কি একটি বস্তু কণার অবস্থান দেওয়া আছে এস এর একটি ফাংশন, টিতে ফাংশনটা দেওয়া আছে, হলে এর ত্বরণ নির্ণয় করা। তাহলে আমরা ত্বরণের সূত্রটা কি জানি? ত্বরণের সূত্র জানি হচ্ছে বেগের পরিবর্তন, কোনো সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন। যদি এটা আমরা চিন্তা করি তাহলে ত্বরণ হবে a = dv/dt, এটা হবে আমাদের শেখা সূত্র অনুযায়ী। কিন্তু এখন আমাদের কাছে কিন্তু ভি এর মান নেই। ভি এর মানটা আমরা কোথেকে বাইর করবো? এস থেকে। তাই এস থেকে আমরা কীভাবে বাইর করতে পারি? ভি = কিন্তু আবার জানি যে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন যেটা, ds/dt। ds/dt যদি নির্ণয় করি, ডিটি রাখো, এই ফাংশনটা তুলি t³ প্লাস 4t² প্লাস 1, দেন ডিফারেন্সিয়েশন করো। কলমটা একটু মোটা হয়ে গেছে। ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3t² আর হচ্ছে প্লাস 8t, আর 1 তো কনস্ট্যান্ট, 0 হয়ে যাবে। তো এইটা আমরা পাইছি ভি এর মান, ভি এর মানটা পাইছি। এই ভিকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তখন আমরা কিন্তু ত্বরণের মান পাবো। তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3t² যেহেতু 6t হচ্ছে, আর 8t, এখানে টিটা চলে যাবে, শুধু 8টা থাকবে কনস্ট্যান্ট হিসাবে। তো আমরা ত্বরণের মান পেয়ে গেছি 6t প্লাস 8, এখানে ডি নাম্বারটা হবে আনসার। হয়তো বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশনের অনেক সহজ একটা ম্যাথ। এটা কিন্তু তোমরা এইচএসসিতে অনেকবার করছো আমার মনে হয়, কারণ এটা অনেকবার বোর্ডেও আসা ম্যাথ। তো আপাতত আমরা অ্যাজ রেগুলার কাজ শুরু করি। এখানে 2x - x² আছে, যদি আমরা a - b হোল স্কয়ারের সূত্রে নিতে চাই তাহলে কি করা লাগবে? মাইনাসটা কমন হয়, মাইনাস কমন নিলে x² প্লাস হয়ে যাবে। তো প্লাস হলো, এটা মাইনাস হয়ে যাবে, -2x লিখলা, দেন একটা 1 গুণ দিলা 2ab। তো এই বিটা তো আনছো, আবার বিটা দেওয়া লাগবে 1²। তাহলে আমরা এক্সটা কি আনলাম? এখানে সব কিছুই কিন্তু এখানে আছে, এক্সটা আনছি -1, যেহেতু মাইনাস দিয়ে গুণ অবস্থায় আছে তাহলে -1টা এক্সট্রা আনছি, তাহলে একটা +1 দিয়ে আমরা এখানে ফিল আপ করে দিব। তাহলে আমরা এবার যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি আসে? dx/1² মাইনাস x মাইনাস 1 হোল স্কোয়ার, এই সূত্র থেকে। তো আমরা নিচে পাইছি a² মাইনাস x² যে ফরম্যাটটা আছে। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন অনেকগুলো ফরম্যাট তৈরি করা ছিল, তোমরা এগুলো এইচএসসিতেই পড়ে আসছো, তাই আমি এতটা বিবরণ দিচ্ছি না। তো এই ফরম্যাটে যদি আসে √a² - x², তখন সূত্রটা কি হয় ইন্টিগ্রেশনের? তখন সূত্রটা দাঁড়ায় সাইন ইনভার্স। তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশনটা ক্লোজ করে দিই, লিমিটটা বসায় সাইন ইনভার্স x/a, তাহলে এখানে এক্সটা কি? এখানে x হচ্ছে x - 1, এখানে x হচ্ছে x - 1, x - 1টা যদি উপরে বসাও, আর a হচ্ছে 1, তো 1টা নিচে বসালাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। যেহেতু লিমিট দিছে 1 আর 0, তাহলে আমাদের এটা বসাইতে হবে। তো এবার যদি এখানে লিমিটটা বসাও তাহলে সাইন ইনভার্স, এখানে লিমিটটা বসালে x এর মান 1 বসাও প্রথমে, 1 - 1 0 হয়ে যায়, তাহলে সাইন ইনভার্স 0 মান প্রথমে আমাদের কত আসবে? অলওয়েজ 0, দেন সূত্রের মাইনাস দেওয়ার পরে আমরা লোয়ার লিমিটটা বসাবো। লোয়ার লিমিটটা যদি x এর জায়গায় বসাই, -1 থাকে উপরে, নিচে থাকবে +1, তো -1 + 1 -1ই, সাইন ইনভার্স -1 এর মান হচ্ছে তোমার -π/2। এটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, -π/2, মাইনাস হচ্ছে প্লাস, দেন আনসার হচ্ছে π/2। তো বি নাম্বারটা হচ্ছে আনসার। তো হয়তো অঙ্কটা বুঝতে পারছো, কারণ এই অঙ্কটা কিন্তু খুবই কমন একটা অঙ্ক, এইচএসসিতে অনেকবার আসা। নেক্সট অঙ্কে যাই।
নেক্সট অঙ্কটা কি নিয়ে? ইন্টিগ্রেশনের আসলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দুইটা সমীকরণ দিছে, দুইটা সমীকরণের মধ্যে যেই বক্ররেখা হোক আর স্ট্রেট লাইনই হোক, ওটা ক্রস করার পরে যে ক্ষেত্রফলটা মাঝে থাকবে ওটা নির্ণয় করতে বলছে। ওটা আমরা আগে চিত্র ডাকবো। চিত্রটা কেমন হওয়া উচিত দেখি। দুইটা অক্ষ দিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিন্তু আসলে কনিক, যা কনিক তো তোমরা পড়ছোই। কনিকের ক্ষেত্রে সূত্রটা এরকম ছিল, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এখানে 4 এর মানটা আর কি 1, এখানে 4 এর মানটা 1। তো এরকম ফরম্যাটের কনিকের চিত্রটা কেমন হতো? যেহেতু এটা ওয়াইয়ের পাওয়ারটা 1 ছিল, তাই ওয়াইয়ের সাপেক্ষে প্রতিসম হবে। তাহলে চিত্রটা এরকম হবে। এটা কিন্তু কনিক থেকে খুবই একটা ইজি কনসেপ্ট ছিল যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই এই স্ট্রাকচারের চিত্রটা সবসময় এরকম হয়। তো ফার্স্ট চিত্রটা তো আমরা আঁকছি, এখন নেক্সট একটা সমীকরণ আছে। নেক্সট সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা যদি তুমি দেখো, এটাকে র্যান্ডমভাবে তোমার ধরতে হবে। এখন তুমি তো জানো না আসলে কোথায় আছে, কারণ বিন্দু টিন্দু দেওয়া নাই। তো একটা সরলরেখা যদি আমরা আঁকি হবে, দেখো তুমি চিন্তা করো, এখানে একটা বিন্দুতে ছেদ করতেছে, এখানে আরেকটা বিন্দুতে ছেদ করতেছে, কিন্তু তোমার নির্ণয় করতে হবে কি? ওরা নির্ণয় করতে বলছে যে এই দুইটা রেখা যেখানে ক্রস করতেছে তার মাঝখানে যেই জায়গাটা আছে ওইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কিন্তু এটার ক্ষেত্রফলটা আমরা কীভাবে নির্ণয় করব? নির্ণয় করার জন্য আগে আমাদের বের করতে হবে এই দুইটা বিন্দু। এই দুইটা বিন্দু ছাড়া আমরা এটা নির্ণয় করতে পারবো না, কারণ এইখানের যে এক্স অক্ষের সাপেক্ষে যে বিন্দুগুলো পাবো, এটাই হচ্ছে আমাদের ওই ইন্টিগ্রেশনের লিমিট হবে। তো বিন্দুগুলো যদি আগে নির্ণয় করি ইজিয়েস্ট ওয়েতে, এখানে একটা সমীকরণ আছে এক্স মাইনাস 2, কীভাবে নিয়ে? আচ্ছা, তাহলে তুমি এই সমীকরণে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের মানটা বসাও। বসায় দেখো যে এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল 0। একটা সমীকরণ পাইছো, এটাকে সিম্পলিফাই করো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তা মেবি এটা এভাবে আসে যে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1, এরকম একটা মান মেবি আসে। তো এক্স এর মান এখানে তুমি দুইটা মান পাইতেছো। মান কি কি? 2 আর হচ্ছে মাইনাস 1, 2 আর মাইনাস 1। তো 2 আর মাইনাস 1 মানে তুমি কি বুঝতেছো? এই পাশে কিন্তু এক্স এর মান অলওয়েজ প্লাস থাকে, তাহলে প্লাস যে 2 এর মানটা আছে তাহলে অবশ্যই এখানে 2 হবে। আর আমাদের কোটির মানটা আসলে এই ইন্টিগ্রেশনের জন্য প্রয়োজন নেই, কারণ আমরা কিন্তু কোটির জায়গায় আসলে ফাংশনটা বসাইতেছি। সো আমাদের এক্স এর মানটা হইলে এনাফ। 2 এর মান পাইলাম, আর এই বিন্দুর যে ভুজটা আছে এই বিন্দুর ভুজটা হবে কি মাইনাস 1, যেহেতু এটা এই পাশে মাইনাস 1, আর কোটির মানটা আমাদের দরকার নেই। তো আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করব, ইন্টিগ্রেশন করব, তার লিমিট কি হবে? এক্সের 2 থেকে এক্সের মাইনাস 1 পর্যন্ত, এই দুইটা হচ্ছে লিমিট। এইটুকের মধ্যে এই দুইটা সরলরেখার যেই ক্ষেত্রফলটুকু রয়েছে ওটা নির্ণয় করব। চলো নির্ণয় করি। ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাও তাহলে একটা ওয়ে বলি, যে যেই চিত্রটা তোমার উপরে থাকবে, এখানে দেখো তুমি যদি ফলো করো, এই সরলরেখাটা কিন্তু এই কার্ভটার উপরে রয়েছে। তো উপরে থাকলে যেই চিত্রটা হবে ওই সমীকরণটা বসবে ফার্স্টে। এখানে ফার্স্ট যেই চিত্রটা উপরে আছে, সরলরেখাটা আছে, তাই সরলরেখাটার সমীকরণ কী ছিল? এটা না, এটা ছিল। তো এখানে ওয়াইয়ের মানটা কত হয়? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। তা আমরা এক্স প্লাস 2টা লিখবো। এক্স প্লাস 2 লিখলাম, এটা ছিল উপরে, তাহলে এটার সমীকরণটা আগে লিখলাম, মানে ওয়াইয়ের মানটা বসাবো শুধু, বুঝছো? পরে কি করব? পরে নিচে যে আছে না কার্ভটা, কার্ভের সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সো মাইনাস এক্স স্কোয়ার লিখবো। পরে হোল একটা ইন্টিগ্রেশন করব ডিএক্স এর সাপেক্ষে। আর এটার লিমিটটা কি দিব? উপরে নিচে লিমিটটা কি দিব? লিমিটটা দিব হচ্ছে 2 থেকে -1। তো আপার লিমিট হবে 2, লোয়ার লিমিট হবে -1। তো এবার যদি তুমি ইন্টিগ্রেশনটা করো, এইটুক যদি করো, তিনটা পার্ট কিন্তু ইন্টিগ্রেশনের, এখানে তিনটা পার্টে যদি করো, ইন্টিগ্রেশনটা এক লাইনে করে ফেলতেছি। এক্স স্কোয়ার, প্রথমে যদি এক্স এর ইন্টিগ্রেশন করো, এক্স স্কোয়ার হবে, এক বাড়বে,
পাওয়ার, আর ওই পাওয়ারটা নিচে বসবে এক্স স্কোয়ার প্লাস বাই টু। আর এটার ইন্ডিকেশন যদি করো, যেহেতু এটা এক্সের কোনো চলক এখানে নাই, শুধু এক্স চলকটা আসবে আর কিছু হবে না। এই ইন্ডিকেশন কিন্তু বেসিক, এগুলো নিয়ে আর আলোচনা না করলাম। এবার যদি মাইনাস এক্স স্কোয়ারের কি পাওয়ারটা এক বাড়ায় দিব, এক্স কিউব হয়ে যাবে, আর নিচে 3টা আসবে। তো ইন্টিগ্রেশন কিন্তু এক লাইনেই করছি, তো এক লাইনে করতে হবে, কারণ এত তো টাইম পাবা না তোমরা। 2 - 1। তো তোমরা যদি এখন ইন্টিগ্রেশনটা করার পর লিমিটটা বসাও, লিমিটটা বসালে এরকম হবে কিছুটা। তো 2 স্কোয়ার বাই 2, তাহলে একটা 2 থাকবে, দেন 2 2 4 মাইনাস এটা -8/3 হয়ে যাবে, কিউব আছে যেহেতু 2 এর। তো এই -1টা আবার বসাইতে হবে, কিন্তু সূত্রের কিন্তু আগে একটা মাইনাস আছে, তাও মাইনাসের ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে তোমার। তো -1/2 হয়, তা -1/2 যদি হয়, এখানে কিন্তু তোমার +1/2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে সরি, এইখানে তুমি দেখতেছো যেহেতু স্কোয়ার আছে, তাহলে এই -1টা বসাইলে এটা +1/2 হবে, +1/2, আর সূত্রের মাইনাসটার জন্য -1/2 হয়ে গেল। দেন এটা যদি বসাও -4 হয়, না -4 আর মাইনাসে ক্যালকুলেট করে +4 হবে। দেন এটা যদি তুমি এখানে বসাও, আসতে